নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। আর যুক্তিযুদ্ধে আজকে আলোচনার হটস্পট হালি শহর। গত পরশু থেকে কি ঘটছে পরপর আপনাদের দেখিয়েছিলাম। আজকের বিষয়, গতকালের বিষয় এবং গত পরশুর বিষয় নিয়ে আলোচনা করবো। তবে তার আগে বিগোয়ালে দুটো ব্রেকিং চট করে দেখিয়ে দিই আপনাদেরকে। বড় খবর আজকে নিঃসন্দেহে লকআপে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী আজকে রাজধর্ম পালন করলেন, অন্তত এমনটাই বলছে একটা অংশের মানুষ। পুলিশের গাফিলতি বরদাস্ত নয়, একেবারে দাঁড়িয়ে স্পটে দাঁড়িয়ে বলে এসেছেন তিনি। পুলিশি হেফাজতে মৃত্যু প্রমাণিত। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলছেন পুলিশি হেফাজতে মৃত্যু প্রমাণিত। আইসিকে ক্লোজ করা হয়েছে, ওসিকে সাসপেন্ড, আইসিকে ক্লোজ, ওসিকে সাসপেন্ড করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন। ব্যাক টু ব্যাক পরের ব্রেকিং পিসিআর। মমতাকে রাজধর্মের পাঠ শুভেন্দু দাঁড়িয়ে বলেছেন। মুখ্যমন্ত্রী শুধু দলের নয়, গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী পদটা কোনো দলের নয়, গোটা রাজ্যের। মমতার আমলের সঙ্গে তুলনা করেছেন শুভেন্দু অধিকারী নিজে স্পটে দাঁড়িয়ে। বিরুদ্ধ মত হলেই পাশে দাঁড়াননি মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছেন শুভেন্দু অধিকারী। আজকে সকাল থেকে ঘটনা পরপর আপনাদেরকে দেখালাম। তবে তার আগে চট করে দেখাবো গত পরশু থেকে এখনো পর্যন্ত যা যা ঘটেছে তার একটা ছোট্ট প্রতিবেদন। রবিবার হালিশহরে মৃতের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েন। আর সোমবার সোজা মৃত তৃণমূল কর্মী বীরজু কেওটের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত তৃণমূল কর্মী স্ত্রী জেনি কেওট কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর। এই যে আস্থাটা সরকারের উপরে তোমরা রেখেছ, তোমরা বিরোধী দলের লোক হয়ে, এর জন্য আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই। ন্যাচারালি তুমি জাস্টিস পাবে, বিচার পাবেন মৃতের স্ত্রীকে আশ্বাস মুখ্যমন্ত্রী। শনিবারই হালিশহর থানার লকআপের রহস্য মৃত্যু হয় তৃণমূল কর্মী বীরজুর। এই ঘটনায় কড়া পদক্ষেপ সরকারের। গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি ক্ষেত্রে প্রোটোকল। হালিশহর থানার আইসিকে ক্লোজ করা হয়েছে, আইওকে সাসপেন্ড করা হয়। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কনসার্ন পুলিশ তাদের কাউকে নিলম্বিত করা বা কোনো প্রশাসনিক পদক্ষেপ, এটা অত্যন্ত স্বাভাবিক এবং এটা একটা রুটিন প্রসেস। এই নয় যে এই সরকার খুব দয়া করে অনুগ্রহ দেখিয়ে নিরপেক্ষ বলে করছে। তো তদন্ত কতখানি নিরপেক্ষ হচ্ছে সেটা তো তদন্তটা শেষ না হলে বোঝা যাবে না। নিরপেক্ষ হবে তদন্ত? নানা প্রশ্ন তুলছে কালীঘাট তৃণমূল। রবিবার হালিশহরে গিয়ে এই সুরটাই বেঁধে দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাথর মেরেছে, এত ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু, এই ইস্যুকে হাতিয়ার করে সুর চড়াতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অথচ প্রশাসনিক পদক্ষেপ করে গোড়াতেই সেই আগুনে জল ঢেলে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওয়া। বিরোধী দল করতাম, আর উনি এখন বর্তমান সরকারে আছেন। উনি আমার জন্য এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। শুধু এই যে আমার বিচারটা সবার আগে চাই, যে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। সরকারের পদক্ষেপে আশ্বস্ত মৃতের পরিবার। ঠিক সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অতীত দেখালেন শুভেন্দু অধিকারী। আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন, এ উদাহরণ নেই। কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর, শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।
আমরা ওনার রাজনীতি নয়, হালিশহর কাণ্ডে রাজধর্ম মুখ্যমন্ত্রীর, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা আবারও বলছি, আমরা কোনো দিকে টেনে কথা বলি না, আমরা একেবারে বাস্তব যেটা ঘটেছে, যেটা ঘটছে, এইগুলো নিয়েই আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন কৌস্তব চট্টোপাধ্যায়, বামেদের তরফ থেকে সিপিএম নেতা দীপ্তাশ্রী যশ, বিজেপির তরফ থেকে বিশ্লেষক ঝন্টু বড়াইক, বাইরে থেকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিধায়ক সুদীপ্ত দাস, যার কেন্দ্রে গোটা ঘটনা ঘটেছে। সুদীপ্ত বাবু, আপনাকে দিয়ে শুরু করি। সরাসরি প্রশ্ন, ডাবল ইঞ্জিন সরকার, ইঞ্জিনটা ডবল হয়েছে, পুলিশের গিয়ার কোন দিকে এখনো পর্যন্ত? 100 দিন হতে চইল। দেখুন, পুলিশ একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের নিরপেক্ষ ভূমিকা আমরা সবাই দেখেছি, এবং প্রথম যেটা আমরা দেখলাম, এতদিন আমরা দেখেছিলাম কোন দলের মুখ্যমন্ত্রী, এবার আমরা দেখলাম পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষের একজন মুখ্যমন্ত্রী। এর আগেও বহু ঘটনা এই ধরনের ঘটেছে, বিরোধী রাজনৈতিক দলের বহু লোক মারা গেছে, এবং আমি আপনাকে পরিসংখ্যান দিয়েও একটু পরেই বলছি পর যে 2021 থেকে 26 পর্যন্ত অন্তত কাস্টেডিয়াল ডেথ কতজন হয়েছে, বিরোধী দলের লোক মারা গেছে। কোথাও দেখাতে পারবেন তৎকালীন মুখ্যমন্ত্রী কোথাও কার বাড়িতে গেছে? কিন্তু এখানে ঘটনা ঘটার সাথে সাথে মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেলেন এবং বাড়ির লোক আস্থা প্রকাশ করলেন, বাড়ির লোক মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালেন, তাদের দুঃখের কথা জানালেন, তাদের আপন স্বজন হারানোর ব্যথার কথা জানালেন। মুখ্যমন্ত্রী সেটা মানলেন, তাদের দাবি মানলেন, এবং প্রশাসনের বিরুদ্ধে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিলেন। এই ঘটনা লাস্ট কবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনারা দেখেছেন? আপনারা বলুন যে পশ্চিমবঙ্গের শেষ কবে এটা দেখা গেছে? তাহলে রাজধর্ম পালনের এটাই তো প্রকৃষ্ট উদাহরণ যে মুখ্যমন্ত্রী সমস্ত কোনো দলের নয়, তিনি সকলের মুখ্যমন্ত্রী। এবার তদন্ত চলবে এবং সেখানে জুডিশিয়াল মানে একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তদন্ত হবে। আসবো আপনার কাছে, এই ঘটনা তো পশ্চিমবঙ্গে আসবো আপনার কাছে, আসবো আমি। এখানে পুলিশ একটা একটু সঙ্গে থাকুন, পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করা আছে আজকের এই ডিবেটে, একটু সঙ্গে থাকুন। ঝন্টুদা, এখনো পর্যন্ত যা যা দেখলেন যদি ব্যাখ্যা করতে বলি ছোট করে। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছে। আমি তথ্য পরিসংখ্যান, উনি বললেন এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময় 110 জন 16 সালে 23শে নভেম্বর থেকে 16ই মে 7 মাসে, অর্থাৎ প্রতি 45 ঘন্টায় একজন কাস্টেডিয়াল ডেথ হয়েছিল। একজন, 110 জন 7 মাসে বিভাগীয় পুলিশ হেফাজতে মৃত্যুর পরেও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যিনি সবার মুখ্যমন্ত্রী, আইন অনুযায়ী তিনি একটি দলের থেকে নির্বাচিত হলেও পার্টি ফর পার্টস গভর্নমেন্ট ফর অল তিনি কিন্তু যাননি, এবং তার 110 জনের ম্যাক্সিমামটাই হচ্ছে কিন্তু বিরোধী। এবং দ্বিতীয়, 2026 সালে মার্চ মাসের 27 তারিখ নিত্যানন্দ রায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যখন রিপোর্টটা দিচ্ছেন, তাতে দেখা যাচ্ছে 170 জন সারা ভারতবর্ষে কাস্টেডিয়াল ডেথ হয়েছে, তার মধ্যে 11 জন পশ্চিমবঙ্গে। এটা যেমন একটা উল্লেখযোগ্য পাঠ। দ্বিতীয়, মুআবজা অর্থাৎ ক্ষতিপূরণ। নিত্যানন্দ রায়ের আপনি যেটা বলছেন আমি একদম ডিটেলটা বলে দিই। নিত্যানন্দ রায় 24শে মার্চ 2026 পার্লামেন্টে যেটা পেশ করেছিলেন, রাজ্য ধরে ধরে বলেছিলেন, আমি পশ্চিমবঙ্গের কথাটা শুধু বলি, 2021-22-এ 5 জন পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছিল, এটা পার্লামেন্টে দেওয়া হয়েছে, নিত্যানন্দ রায় তিনি দিয়েছিলেন। 2022-23-এ পশ্চিমবঙ্গে 15 জন, 2023-24-এ 8 জন, 2024-25-এ 7 জন, এবং 25-26-এ 15ই মার্চ পর্যন্ত 7 জন তাদের পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছিল। আবারও বলছি, আমরা তথ্য দিয়ে আলোচনা করছি। ঝন্টুদা যে কথা বলছিলেন যে এর আগে কোনো মুখ্যমন্ত্রীকে তো দেখি, আমি বলছিলাম যে ওই রিপোর্টে একটা ভয়ানক জিনিস আছে, মৃত্যুর ইন্ডেক্সে অনেক রাজ্য পশ্চিমবঙ্গ থেকে এগিয়েছিল, কিন্তু ক্ষতিপূরণ, মুখ্যমন্ত্রীর পাশে থাকা, রাজধর্ম পালন, সরকারি আনুকূল্য পাওয়া এবং মৃত্যু কাদের হয়েছিল? কোনো ডক্টরাইজ ক্রিমিনালদের নয়, সেটাও দুর্ভাগ্যজনক, হওয়া উচিত নয়, কিন্তু হয়েছিল বিরোধী দল করার অপরাধে কাস্টেডিয়াল ডেথ। ফলে দুটো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পরিসংখ্যানে ওটা কিন্তু রিমার্কেবল ছিল যে পশ্চিমবঙ্গ মৃত্যুর দিক থেকে অনেকটা পিছিয়ে থাকলেও কিন্তু সহযোগিতা পড়া রাজধর্ম, শাসকের রাজধর্ম ছিল না সেখানে। কৃষ্ণবাবু, রাজধর্ম বলবেন না এখানেও রাজনীতি নিয়ে আলোচনা হবে? দেখো, আলোচনা করে তো আমরা যেরকম পার্সপেক্টিভে আলোচনা করব, এরকম ভুল ভ্রান্তি সব পক্ষেরই আলোচনা করব। প্রথম কথা হলো এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় একদিকে, দ্বিতীয় কথা প্রথম সময় থেকে এই ঘটনাকে চেপে দেওয়ার যে নক্কারজনক প্রচেষ্টা হলো সরকার এবং সরকার সমর্থিত এক অংশের মিডিয়ার দ্বারা, যে এই খবরটাকেই চেপে দেওয়া হচ্ছিল। যদি না নেত্রী, জননেত্রী যদি কালকে না যাওয়ার চেষ্টা করতেন এবং আমাদের কর্মীরা যদি ভোকাল না হতেন, পরিবার তো এই অভিযোগটা করেনি। তুমি তো আমারটা বলবে না, তোমার পক্ষ রাখা, আমি তো পরিষ্কার
অভিযোগ আপনি করছি তো। media টানলেন তো, ওর এটাকে জন্য বললাম। ব্ল্যাকআউট পরিবার করার এখনো যে বলেনি। প্রচেষ্টা হয়েছিল প্রথম 24 ঘন্টা, এই ঘটনাটাকে খাটো করার এবং ব্ল্যাকআউট করার চেষ্টা হয়েছিল সরকার এবং সরকার প্যাট্রোনাইজ করা মিডিয়ার দ্বারা। এবং তারপরে যখন দেখলো যে না, তৃণমূলের কর্মী সমর্থকদের, বাংলার সাধারণ জনগণের কণ্ঠ রোধ করা যাচ্ছে না, তখন মিনমিন করে বলার চেষ্টা হলো। এবং জননেত্রী যখন গেলেন, তাকে নাক্কারজনকভাবে যে বিজেপির গুন্ডা বাহিনী আটকাবার চেষ্টা করলেন, তারপরে যখন দেখলো যে কোনো জিনিস সামলানো যাচ্ছে না, তখন মুখ্যমন্ত্রীর আজকে অনেকগুলো ভাষণ বা কথাবার্তা শুনলাম। কিন্তু ওইখানকার উস্কানি, বিজেপির ওখানকার বিধায়ক যিনি সম্ভবত তোমার স্ক্রিনে আছেন, উনার বক্তব্যও তো আমরা শুনেছি যে ওইখানকার এই ব্যাপারে মানুষকে মারা বা প্ররোচনা দেওয়ার কথা উনার মুখ থেকে শুনেছি। এখন সেইগুলো যদি এআই হয় বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণ হয়, সেটা উনি জবাব দেবেন। কিন্তু পরিষ্কার ব্যাপার, এর মধ্যে মানুষ দেখছে, মানুষ বিচার করছে। সুদীপ্ত বাবু বলুন। আপনার দলের, শুনুন, ওনাকে একটা কথা বলি। প্রথম কথা, যে প্রথম থেকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা হয়নি। উনি জানেন না আসলে তৃণমূল নেতারা তৃণমূলের নিচু স্তরের কর্মীদের খবর রাখেন না। প্রথম ঘটনা ঘটার পর থেকে সেই পরিবারকে সমস্ত রকম সাহায্য, এমনকি হাসপাতালেও আমরা প্রতিনিয়ত খবর রেখেছি, পরিবারের পাশে থেকেছি, সেই পরিবারকে সব রকম আশ্বাস দিয়েছি যে সরকার কোনোভাবেই পুলিশের কোনো ঘটনা, পুলিশ অভিযুক্ত হলে তাকে আড়াল করতে চায় না। আর উনি বলছেন জননেত্রী পথে নামার পর, তৃণমূল কর্মীরা পথে নামার পর, উনি জানেন কালকে মমতা ব্যানার্জির সঙ্গে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলের, বীজপুর ছেড়ে দিন, ব্যারাকপুর শিল্পাঞ্চলের 5টা লোকও ওনার সঙ্গে ছিল না। তাহলে কোন তৃণমূল কর্মীদের চাপে পড়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি? আসলে আমরা মানবিক, প্রতিটা নাগরিককে, সে তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, তার প্রতি আমরা দায়বদ্ধতার জায়গা থেকে সঙ্গে থাকুন পরিবারের সুদীপ্ত পাশে বাবু। থেকে। আবারও বলছি, আমার যিনি জনপ্রতিনিধি, আমার যিনি এমএলএ বা এমপি বা কাউন্সিলর, বা আমার যিনি মুখ্যমন্ত্রী বা আমার যিনি প্রধানমন্ত্রী, তিনি আমার যে রাজনৈতিক দলের হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের থেকে ওখানে যেতে পারেন, কিন্তু তিনি আমার, কারণ ওই চেয়ারটা, সেই চেয়ারটার একটা দায়িত্ব থাকে। এই মুহূর্তে তামান্নার মা কালীগঞ্জের সিপিআইএম প্রার্থী হয়েছিলেন, পরিবার বামপন্থী পরিবার। সাবিনা দেবী আমাদের সঙ্গে রয়েছেন। সাবিনা দেবী, আপনার বাড়িতে আমি গেছিলাম ইলেকশনের আগে, আপনার মনে আছে হয়তো। আমরা ওখানে গিয়ে শুনেছিলাম, আপনার মুখ থেকেও শুনেছিলাম, যে বাই ইলেকশনের মিছিল থেকে বোম ছুড়ে হত্যা করা হয়, সেই বাই ইলেকশনে যিনি জিতেছিলেন, যিনি এই মুহূর্তে কালীঘাট তৃণমূলে রয়েছেন, ওখানকার এমএলএ আলিফা আহমেদ, তিনি একটা বারের জন্য আপনাদের বাড়ি ছেড়ে দিন, আপনার গ্রামে পর্যন্ত যাননি। কথাটা ভুল বললাম আমি? না, একদম ঠিক বলেছেন যে উনি একটা বারের জন্য আমার বাড়িতে আসেননি বা টেলিফোনেও কোনো যোগাযোগ করার চেষ্টা করেননি, এ পর্যন্ত কোনো যোগাযোগ করার চেষ্টা করেননি। আজকে মুখ্যমন্ত্রী ছুটে গেলেন একজনের বাড়িতে, যারা তৃণমূল কংগ্রেস করে, যার মৃত্যু হয়েছে তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। আপনি বিষয়টা দেখছেন কিভাবে? আমি বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী তো আর সরকার, উনি সরকার, সবার সরকার, ওই সরকার, টিএমসি সরকার, সিপিএম এর সরকার, বিজেপি সরকার, সবার সরকার। তো উনি গেছেন যে কোনো কি পার্টি সেটা দেখছি না, সব থেকে বড় কথা হচ্ছে উনি একটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনি যে একটা মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যেটা আমার ক্ষেত্রে হয়নি, তামান্না চলে গেছে তখন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি একটা বারের জন্য আসেননি বা যোগাযোগ করেননি। আবার এমনকি আলিফা আহমেদ, যার জন্য আমার মেয়ে চলে গেছে, উনি পর্যন্ত একটা বারের জন্য আমার সঙ্গে আসা তো দূরের কথা, টেলিফোনেও যোগাযোগ করেননি। সঙ্গে থাকুন, আপনার কাছে আসবো আপনার কাছে, আপনি একটু প্লিজ সঙ্গে থাকুন। কৃষাণুদা, দেখো,
প্রথম কথা হচ্ছে যে আমার মনে পড়ে গেল যে আমরা যখন মানে বাংলার পরিপ্রেক্ষিতে যখন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ দিতাম, তখন মিডিয়ার একটা বড় অংশ ভারত ভ্রমণ নিয়ে বিশাল যুক্তি নামাতো। এখন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা অনেকগুলো আগেকার ঘটনাগুলোর আনতে চাইছো, সেটা তোমরা আলোচনা করো। যদি আগে কোনো অন্যায় হয়ে থাকে, যদি কারো কোনো অবিচার হয়ে থাকে, সেটাকে নিশ্চয়ই আমি ডিফেন্ড করব না। সেই দিনকার আমাদের অবস্থান পরিষ্কার ছিল, সরকার প্রশাসন সেই দিন ব্যবস্থাও নিয়েছিল। তারপরে আইনি প্রক্রিয়া যেভাবে চলে তার নিরিখে কারুর তার মানে পক্ষে প্রশ্ন থাকবে, বিপক্ষেও থাকবে, কিন্তু তার বলে এই ঘটনাটা গতকাল নেত্রীর সাথে যা হয়েছে, তার আগে শনিবার দিন রাত্রে আমাদের সক্রিয় কর্মীর সাথে যেটা হয়েছে, সেইগুলোকে কোনোভাবে খাটো করা বা সেটাকে বিজেপি বা বিজেপির মুখ্যমন্ত্রী আমরা এই কারণেই এটা নিয়ে আলোচনা করছি, সেইগুলোকে গার্ড করা যাবে না। মিডিয়া করুক। আজকে ভারত জুড়ে যে সাধারণ ভারতবাসী যে এই বিরোধিতায় নেমেছে বিজেপি এবং বিজেপি পোষিত মিডিয়ার বিরুদ্ধে, সেটাই ভারতবাসী পড়ুক। ভারতবাসী পার্থ চট্টোপাধ্যায় যখন এডিটর ছিলেন তখন ওই জাগো বাংলা পড়তেন, পড়ুক আপনার কথা অনুযায়ী। কৌস্তব দা, আমি আবারও বলছি, আমরা তথ্য নিয়ে আলোচনা করছি। কৃষ্ণানুদাদের হয়তো রাগ হতে পারে, হওয়াটা খুব স্বাভাবিক। আমি আবারও বলছি, আমি তামান্নার মায়ের কাছে যেদিনকে গেছিলাম, ঠিক তার পরের দিন চলে গেছিলাম আনিস খানের বাড়িতে। ইলেকশনের আগে আমরা টেলিকাস্ট করেছিলাম। আনিস খানের ঘটনায় এখনো পরিবার বলছে আনিস খানকে খুন করা হয়েছে, পুলিশ খুন করেছে। যদিও তদন্তে উঠে এসেছিল, যেটা অন্তত অফিসিয়ালি জানানো হয়েছিল, যে পুলিশের গাফিলতি ছিল। আমি ধরে নিলাম তদন্তটাই ঠিক, গাফিলতি ছিল, কিন্তু তারপরেও তো কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীকে আমরা দেখিনি। আমি জানি না আপনি দেখেছেন কিনা। হ্যাঁ, ওখানে ঢুকতে গেছিলেন ফিরহাদ হাকিম, আর আরো দুই একজন ঢুকতে গেছিলেন পুলক রায়পায়, এলাকার লোক ঢুকতে দেননি। এখন আবার জনরোষ বললেও কৃষ্ণবাবুদের রাগ হতে পারে। কৌস্তবদা, আমি বলবো সুদীপ্ত গুপ্তের কথা। আমার সুদীপ্তর কথা আজকে মনে পড়ছে। সুদীপ্ত পুলিশি হেফাজতে মিছিল করে ওকে নিয়ে যাচ্ছিল, পুলিশের লাঠিতে মাথা ফেটে যায়, সুদীপ্ত মারা যায়। ছাত্র সংসদ ভোটের দাবি ছিল। মুখ্যমন্ত্রী বলে দিলেন, জাভেদ শামীমকে পাশে রেখে বলে দিলেন যে ওর নাকি লাইট পোস্টে মাথা লেগেছে। মুখ্যমন্ত্রী একবারও ওনার বাড়িতে যান। তুমি যে কথা বললে, তৎকালীন মুখ্যমন্ত্রী আর কি, তুমি যার কথা বললে, শুধু আনিস কিন্তু খুন হয়ে গেছে এমনটা না। তার 3.5 মাস বাদে, শুভজিৎ তোমার মনে থাকবে, সালমান খান ওর ভাই, তাকেও কোপ মারা হয়েছিল 13টা খুঁড়ে, বেঁচে যায় পাড়ার লোক, প্রতিবাদ করে। তুমি আনিসের বাবার কাছে যাও, এমএলএ ছেড়ে দাও, মুখ্যমন্ত্রী ছেড়ে দাও, যাইনি, পৌঁছতে পারিনি। এটা বাস্তব, এই বাস্তবতাটাকে মানতে হবে। বিরোধীরা, তাদেরকে মারা হয়েছে পুলিশের সাহায্যে, তৃণমূলের গুন্সদের দ্বারা, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেনি, এটা বাস্তব। এটা 1। 2, এখন মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালন করতে হবে। ভালো, উনি গেছেন, ভালো দিক, আমি খারাপ বলছি না, অকারণ সমালোচনা করার জায়গা না, কিন্তু এখন তো রাজধর্ম পালন করতে হবে। তার কারণ এখন তো ইথানলের মতো অবস্থা রাজ্য বিজেপি। এখন ইথানলে যেমন, পেট্রোলে যেমন 20% ইথানল থাকে আর 80% পেট্রোল থাকে, এখন রাজ্য বিজেপির অবস্থা হচ্ছে 80% তৃণমূল, ভালো তৃণমূল, আর 20% বিজেপি। বুলডোজার দিয়ে একদিকে হকারদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, আর গোটা রাজ্যে তুমি তাকিয়ে দেখো বেআইনি বিজেপির পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিসে রাতারাতি গেরুয়া রং হয়ে যাচ্ছে, বিজেপির পার্টি অফিস হয়ে যাচ্ছে। আমি দেখলাম কালকে যা হাসাহাসি হলো, মুখ্যমন্ত্রী অভয়ার বিচার চাই বলে চেঁচাচ্ছেন, আর সামনে সব মহিলারা হাসছে, আর সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের নাম আমি নিতে পারছি না, তারা তো সব 420 প্রমোটার, তৃণমূলের নেতা, যে শ্মশানে গিয়ে অভয়ের বডিকে দ্রুত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেও হাততালি দিচ্ছে মুখ্যমন্ত্রীর সভায় এসে। কে তৃণমূল কে বিজেপি আমি বুঝতে পারছি না। কিন্তু তার সাথে একটা কথা বলবো, মুখ্যমন্ত্রী গেলেন, বিরোধীর জায়গায় গেলেন, ভালো, ঘটনাটা নিন্দাজনক। আর 2 নম্বর কথা, যা মমতা ব্যানার্জির সাথে হয়েছে, একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এটা ঠিক না। ঠিক যেভাবে কাদা ছোড়া হয়েছে, যেভাবে টিম ছোড়া হয়েছে, যে মুখের ভাষায়, এটাকে আপনি মিডিয়া জনরস বলে চালাতে পারেন। ঠিক একই রকম ভাবে আমাদের দক্ষিণ 24 পরগনার একজন মেঠো বিধায়কের গায়ে যখন তৃণমূল কংগ্রেস কাদা লেপে দিয়েছিল, যখন ধীরেন লেটদের কান্দরট বোস করিয়েছিল অনুব্রত মণ্ডলের বাহিনী, তখনও কিছু মিডিয়া বলেছিল মিডিয়া ট্রায়াল, আমরা বলেছিলাম এটা জনরোষ না। আজকে আমরা না, বিজেপির নেতারা বলছে এবার ডিম বিজেপির লোক খেতে আরম্ভ করেছে। এখন আর বিজেপি শুধু বিরোধীদের ডিম ছুটছে না, বিজেপির করাপ্টেড নেতাদের, বিজেপির পাড়ার নেতারা হচ্ছে ডিম ছুটছে। মানুষ একটা কথা বলেছেন, মানুষ জিজ্ঞাসা করতে চাইছে। আমি গতকাল সরসুনায় দেখলাম, তার আগের দিন আলিপুর দুয়ারে দেখলাম, কলকাতা ছাড়াও কিছু জায়গায় দেখলাম, বিজেপির নেতারা ছোট গ্যারেজ ঘর, সাইকেল বিক্রি করে, ছোট দোকান, তাদের কাছে যেভাবে তোলা তুলছে, কিছু ব্যবস্থা হচ্ছে, কিছু ব্যবস্থা হচ্ছে না। তাতে মানুষ জিজ্ঞাসা করতে চাইছে যেটা কি। আর আমি মুখ্যমন্ত্রীকে বলবো, একটা কথা শুধু বলবো, মুখ্যমন্ত্রী যদি সবার মুখ্যমন্ত্রী হন, তাহলে
পশ্চিমবাংলায় যে ধর্মনিরপেক্ষ অবস্থান তাকে বহাল রাখুন। আপনার নির্বাচনের ভাষণে বা মুখ্যমন্ত্রী হওয়ার পর ভাষণে সেই ধর্মনিরপেক্ষতা বজায় থাকছে না। না দেখো, আমি অনেকের অনেক কথা শুনলাম, মিডিয়া নিয়েও অনেক কথা শুনলাম। মিডিয়া বোধহয় না মিডিয়া নিয়ে সমালোচনা হতে পারে, এমার্জেন্সির সময় থেকে হয়ে আসছে, এটা নিয়ে মিডিয়া ভাবিত নয় একদম। শক্তি বা জাগো বাংলা হলে না একদম মিডিয়া একেবারেই ভাবিত নয়, মিডিয়া একেবারেই ভাবিত নয়। আরএনআই রেজিস্ট্রেশন নিয়ে খবরের কাগজ চলছে, সরকারি বিজ্ঞাপন হচ্ছে, নিরপেক্ষ খবর বা সপক্ষ খবর কি এগুলো মিডিয়া দেখেছে, এগুলো দেখেছে অনেক কাগজ। বলুন, রবি হাকিম গেছিলেন তখন তার সাথে আরেকজন গেছিলেন, কি এক রায়, তিনিও একটি কোন বোধহয় চ্যানেলের কর্তা ছিলেন। তিনি কেন সেখানে আপনার কথা ঘুষ দিয়ে কিন্তু আপনার মাঝে আমি আপনার মাঝে আমি ঘুষ দিয়ে আনিস খানের বাবাকে কিনতে গেছি। হ্যাঁ বলুন। এবার দেখুন, আজকে এই কাস্টোডিয়াল ডেথ অত্যন্ত নিন্দাজনক ঘটনা, কখনোই সমর্থন করা হয় না। এই নিয়ে সারা দেশে অসংখ্য কেস হয়েছে, অসংখ্য ঘটনা আছে, তামিলনাড়ুর ঘটনা আছে। এই রাজ্যে যদি মনে করেন 1993 সাল ভিখারি পাসওয়ানের ঘটনা, স্বয়ং মমতা ব্যানার্জি সেই মামলায় গিয়ে চুঁচুড়া আদালতে সওয়াল করেছিলেন, কিন্তু তারপরে তার ফলশ্রুতি কী হয়েছে কেউ জানে না। তারপরে 15 বছর তিনিও সরকারে থেকেছেন, বিচারকে পেয়েছে জানে না। উল্টে নাসিরুদ্দিন খায়ের নাম মনে আছে, 2013 সালে মারা যান, অসীমা পাত্রের নাম জড়িয়ে যায় ধনেখালিতে। মমতা ব্যানার্জি কিন্তু তার নিজের দলের কর্মী, সেখানে একবারও যাওয়ার দরকার মনে করেননি। আজকে মমতা ব্যানার্জি ওখানে গেছেন, সেখানে তাকে কাদা ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমাদের দলের পক্ষ থেকেও আমরা বলেছি যে এখানে বিজেপির কেউ ছিল না, কিন্তু যারাই করেছে তাদের অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এটা সমর্থন করা যায় না। কিন্তু মমতা ব্যানার্জি কবে গেছিলেন? 9ই আগস্ট, মনে করুন 2024-এর 9ই আগস্ট। সেদিনকে কি হয়েছিল? অভয়ার লাশটাকে নিয়ে তারা শ্মশানে গিয়ে তার বাড়ির লোককে দাহটা অবধি ঠিক করে করতে দেয়নি, তারা পুড়িয়ে দিয়েছিল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য। এবার সেই দিনে যদি সাধারণ মানুষ দেখেন যে তিনি গেছেন, ওখানে গিয়ে উত্তেজনা ছাড়াতে চাইছেন, বিশেষ করে যাদের পরিবারের ঘটনা, তারা চাইছেন না যে মমতা ব্যানার্জি সেখানে ঢুকুন, তারা দরজা বন্ধ করে দিচ্ছে, তারপরেও মমতা ব্যানার্জি সেখানে উত্তেজনা ছড়াচ্ছেন, তাতে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে যেতেই পারেন। কিন্তু তারপরেও ঘটনা যা হয়েছে কাদা ছোড়া নিন্দনীয়। আজকে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলছেন, আজকে কৃষাণুবাবুদের খুব গায়ে লাগছে যে মমতা ব্যানার্জির কনভয়ে কেন, গাড়িতে কেন কাদা ছোড়া হয়েছে। জেপি নাড্ডার কনভয়ের ওপরে হামলার কথা কোনোটাই সমর্থনযোগ্য দক্ষিণ সেগুলো মনে আছে, আমরা সেগুলো জাস্টিফাই করছি না। দেখুন আজকে মুখ্যমন্ত্রী এক মিনিট আজকে মুখ্যমন্ত্রী তিনি যে এখানে আইনের শাসন আমরা বলবৎ করতে চাই সেটা তো পরিষ্কার করে দিয়েছেন, এবং সেখানে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো রকমভাবে ঢামা চাপা দেওয়ার চেষ্টা হয়নি, যেটা কিন্তু তৃণমূল বলে বারবার হয়েছে। গোবিন্দ ঘোষের কথা মনে আছে, নবগ্রাম থানায় বিনা অ্যারেস্টে তাকে 2 দিন আটকে রাখা হয়েছিল এবং তারপরে সে মারা যায় থানার ভেতরে। সেই ঘটনার তদন্ত কি হয়েছিল, ঘটনার তদন্তের ফলাফল কি হয়েছিল, পুলিশ কিন্তু কিছু জানাতে পারেনি। অগস্ট 2023 সালের ঘটনা। 2018 থেকে 2023 5 বছরে পশ্চিমবাংলায় 40 জন পুলিশ কাস্টাডিতে মারা গেছে, কোনো কিন্তু মুখ্যমন্ত্রী কোথাও যাননি। আজকে মুখ্যমন্ত্রী তামান্নার মা, তিনি তো বিজেপি সমর্থক নন, তিনি সিপিএমের প্রার্থী ছিলেন। যখন পশ্চিমবাংলায় বিজেপির সরকার হলো, তিনি সিপিএমের বিধায়কের সাথে, তিনি মুখ্যমন্ত্রীর সাথে একবার ওনার মুখ থেকে শুনি এবং অভিযোগ করলেন। তারপরেই কিন্তু আসল দোষীরা ধরা পড়লো। এমনকি 2018 পঞ্চায়েতের ঘটনা, সম্ভবত দক্ষিণ 24 পরগনায় আমাদের সঙ্গে রয়েছেন তামান্নার মা সদস্য, তার বাবা এবং মা দুইজনকেই পুড়িয়ে মারা হয়েছিল, তিনিও গেলেন। সেই ঘটনাতেও কিন্তু ধরা পড়লো এই আমলেই। এখানে আজকে যে কৌস্তব বাবুরা তোলাবাজি নিয়ে এত কথা বলছেন, কৃষাণু বাবুরা এত, সাবিনা দেবী আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের আলোচনা, আপনার মুখ থেকে শুনতে চাই সেদিনকের ঘটনার পর। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেদিনকের ঘটনার পর কতজন গ্রেপ্তার হয়েছিল, আপনারা খুশি ছিলেন কিনা, নাকি তখনও কেউ পালিয়ে বেড়াচ্ছিল, এলাকায় ঘুরে বেড়াচ্ছিল? তারপর যখন আপনারা মুখ্যমন্ত্রীর কাছে গেলেন, শুভেন্দু অধিকারীর কাছে গেলেন, তারপরে কতজন গ্রেপ্তার হয়েছে, আপনারা খুশি কিনা? প্রথমে 11 জন গ্রেপ্তার হয়েছিল, তাও আবার আমি সেই আমার সোনা তামান্নার লাশ রেখে গলা ফাটিয়ে লড়াই করে 11 জনকে গ্রেপ্তার করেছিল। তারপরে আমি আমাদের এই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে বাকি 13 জন গ্রেপ্তার হয়েছে। এবং যদি আমি এখন দেখা না করতাম আমাদের শুভেন্দু স্যারের সঙ্গে, তাহলে হয়তো এগুলো গ্রেপ্তার করা হতো না।
বা এখনো আমাদের কেসটা কিছু শুরু হতোই না। আর আজকে যে উনি গেছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে গেছেন, ওই যে ওনার বাড়ি গেছেন, তো উনি গেছেন এই জন্যই, উনি আজকে হেরে গেছেন। তার জন্য উনি যদি হেরে না যেতেন, ওনার গদি যদি ঠিকঠাক থাকতেন, তাহলে উনি যেতেন না। ওনার যখন পাওয়ার ছিল, গদি ছিল, তখন কিন্তু উনি একটা অসহায় মানুষের পাশে দাঁড়াননি। উনি একটা রেপ করে দিয়েছিলেন, যে রেপ হলে, মার্ডার হলে 10 লাখ টাকা দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এমনকি আমার তামান্না, আমার একমাত্র তামান্না, কলিজার টুকরো, 15টা বছর পরে আমি আমার তামান্নাকে পেয়েছিলাম। একটা বারের জন্য ওনার নেত্রী আলিফা আহমেদকেও আমার বাড়ি পাঠাননি, বা কোনো কর্মীকে, কোনো নেত্রীকে, কাউকে আমার বাড়ি পাঠাননি। আজকে কেন উনি গেছেন? আজকে উনি মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। উনি তো 14 বছর ধরে ক্ষমতায় ছিলেন, কয়টা মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন? যতগুলা তৈরি করেছেন গুন্ডা ক্রিমিনাল, উনি গুন্ডা ক্রিমিনাল তৈরি করেছেন। সেই ক্রিমিনালরা এখন পর্যন্ত অন্যায় করেই চলেছে, মেরেই চলেছে, মেয়েদের শ্লীলতাহানি করেই চলেছে। তাই আমি আমাদের এখনকার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, আগে আপনি এই কাজটা করুন, যে বাংলাতে কেন স্বাধীনভাবে বাঁচতে পারবে না, কেন এত খুন হবে, কেন আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। এখনকার মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব, স্যার আপনি আমাদের স্বাধীনতা ফিরিয়ে দেন, সাধারণ মানুষকে সাধারণভাবে বাঁচার অনুমতি দেন। যেমন আমি কোনো রাজনীতির পর্যন্ত বুঝি না, জানি না, তবু আমাকে বাধ্য করেছেন এই জায়গায় আসতে, আজ আমাকে রাজনীতি নামতে বাধ্য করেছেন। যে রাজনীতি আমি বুঝি না। আমার ফ্যামিলি ছিল তামান্না, আমি তামান্নার আব্বু, আমার বারান্দা ঘর, মেয়ের স্কুল, সেই বাড়ির বউকে টেনে হেঁচড়ে নামিয়ে দিল রাস্তায় ওই মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ওর জন্য প্রত্যেকটা মায়েরা, আজকে তামান্নার মা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, না তামান্নাকে পাচ্ছে, না ক্রিমিনালদের শাস্তি হচ্ছে। এখন পর্যন্ত আমি জানি না যে সেই ক্রিমিনালদের আদব শাস্তি হবে কিনা। আমি অনুরোধ করব, আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যে ওই ক্রিমিনালদের এমন কড়া, এমন কঠোর থেকে কঠোর শাস্তি হোক, যেন সারা বাংলা ভয়ে কাঁপে। আর কোনো তামান্না, অভয়া, তিলোত্তমা, ওই যে বাচ্চা মেয়েটা, আর একটা কথা আমি বারবার মুখ্যমন্ত্রীকে বলবো, যে আপনি ক্ষমতায় এসেছেন, আপনি এমন ভাবে ক্রিমিনালদের শেষ করে দিন, কোনো সরি হবে না, কোনো ভুল হবে না, কিচ্ছু হবে না, এমন ভাবে পুলিশদেরকে বলে রাখবে, আইনানুগ ব্যবস্থা অবশ্যই। কখন বেড়েছে, এত ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতন্ত্র। পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। জনরোষ, জনরোষ। পাথর দিয়ে মেরেছে, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওদের হত্যা করার উদ্দেশ্য ছিল। হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক দোষ করেছেন, 15 বছর ধরে অত্যাচার হয়েছে, মহিলাদের সম্মান করেননি, কিন্তু তার মানে এটা নয় যে আপনি মমতা ব্যানার্জিকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস? অগ্নিমিত্রা কালকে দেখছি নিন্দা করছেন, মুখ্যমন্ত্রীকে দেখছি জাস্টিফাই করছেন। তাহলে বিজেপি আগে ঠিক করে নিন যে দুষ্কৃতীদের সমর্থনে বলবে না দুষ্কৃতীদের বিরুদ্ধে বলবে। এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি। সেই যাওয়া মানে কাদা ছোড়া, এই ছোড়া, এগুলো কখনোই সাপোর্ট করার কথা নয়, বা এটা কোনো সংস্কৃতিও নয়। যাচ্ছেন, এলাকার গুন্ডা জোগাড় করে পাঠাতে হচ্ছে, হামলা করাতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইব্রেশন যেটা, তার দৌড়েই আজকে এখানে কোথাও এমার্জেন্সি নেই। আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবে না। আমরা টুকরো টুকরো করে দেখালাম বেশ কয়েকটা বক্তব্য, কিসের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে। আমরা
প্রথমার্ধে আলোচনা করেছিলাম ঠিক কি ঘটেছে, কি ঘটেনি, অতীতে কি ঘটেছে, আর এই অর্ধে আমরা আলোচনা করব সমাধানের রাস্তাটা খোঁজার চেষ্টা করব। ঝন্টুদা, কৃষাণুদা মিডিয়াকে আক্রমণ করেছেন, করতেই পারেন, কিন্তু কৃষাণুদার সঙ্গে একটা বিষয় আমি সহমত যে অতীতে যেটা হয়ে গেছে এই ঘটনা প্রসঙ্গ টেনে এনে কোনো কিছু জাস্টিফাই করা যায় না একদম 100%। আমার প্রশ্ন হচ্ছে এই ঘটনা, আজকের এই ঘটনা, আজকের এই তারিখ থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন আনবে? দেখো, মুখ্যমন্ত্রী সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়েছে, এটা নিয়ে সব দলের এরাই এই প্ল্যাটফর্মে বললো, কিন্তু আমার না একটা নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি, এই বিরোধিতার নাম করে আইনকে হাতে নেওয়া, সেটা রাজনৈতিক মদতে কিংবা জনরোষ বলো, যে কোনো অ্যাসপেক্টে, এটা কিন্তু একটা ভয়ানক বাংলার রাজনীতিটাকে অন্য একটা দিকে নিয়ে যাচ্ছে। এবং আমরাও ভীত যে ধরো কারোর সাথে আমার মনোমালিন্য হয়েছে বা ব্যক্তিগত কোনো শত্রুতা, তারকে অনুষঙ্গ টেনে নিয়ে যদি এই ধরনের মব লিঞ্চিং শুরু হয়, এই গণহিস্ট্রিয়ার রূপ নেয়, এটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রচণ্ড পরিমাণ একটা সিরিয়াস ইস্যু। আজকে রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী, তার টেনিওরে কি হয়েছে, তিনি কাকে প্রশ্রয় দিয়েছেন, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু তিনি যদি কোথাও যান, তিনি জানিয়ে যান বা না জানিয়ে যান, প্রশ্নটা হলো সেখানে যদি তাকে কাদা ছোড়া হয় এবং তার পলিটিক্যাল মত বা মুভমেন্ট বা কাজকে যদি বাধা দেওয়া হয় এইভাবে, মানে ভাবো তুমি এই ধরনের সিরিয়াস একটা ভিডিও যখন বাইরের রাজ্য বা অন্য কোনো দেশে প্রচার হয়, যে ডিম থেরাপি, আজকে ডিম থেরাপি এতটাই ভাইরাল যে ইউরোপের কোনো একটি দেশের মানে পার্লামেন্টে পর্যন্ত প্রধানমন্ত্রীকে ছুঁড়ে মারা হচ্ছে, মানে খারাপ জিনিস তো এইভাবে ব্যাপ্ত হয়, এটা কিন্তু ভালো দিক হচ্ছে না। বাংলার রাজনীতির এই পার্টটাকে কিন্তু বর্তমান সরকারকে শক্ত হাতে দমন করা দরকার। যদিও মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপির দলের একাধিক কর্তা ব্যক্তিরা বারবার বলছেন এগুলো ঠিক হচ্ছে না, কিন্তু আমি বলছি এগুলো শক্ত হাতে কিন্তু দমন করতে হবে। এদের প্রশ্রয় দিলে কিন্তু এটা বুমেরাং হবে, গণহিস্ট্রিয়া বুমেরাং হয়। বামেদের সময়কার গণহিস্ট্রিয়া বামেদের কাছেই কিন্তু ফিরে এসেছিল, তৃণমূলেরও তাই। এটা লাগাম দিতে হবে, এন্ড করতে হবে, তাই ভাবে। দেখো, আমি তো এর আগেও বললাম যে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, সমর্থন আমরা করিও না। আর সত্যি কথা বলতে আমরা চাই যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এনারা পশ্চিমবাংলায় ঘুরে বেড়ান, এনারা যত বেশি ঘুরবেন আমাদের তত ভালো। আমাদের আর তাহলে ওনাদের কুকীর্তিগুলো মানুষকে মনে করাতে হবে না, মানুষ নিজেরাই মনে করতে পারবে। এনারা ঘুরুন, মমতা ব্যানার্জি আরও বেশি করে যেন, ওই যে কুণালবাবু একটা কি বলছিলেন না, ভাইব্রেশন না ফাইব্রেশন কি যেন, মমতা ব্যানার্জি ঘুরুন, উনি যত ঘুরবেন আমাদের জন্য তত ভালো। তৃণমূলের এগেনস্টে তো এখন আমাদের বলতে হয় না, তৃণমূলের এখন মৃত তৃণমূল, ওদিকে আছে ঋত তৃণমূল, আবার কেউ কেউ আছে ধৃত তৃণমূল, এরাই তো একে অপরের এগেনস্টে বলে। আমাদের দুর্ভাগ্য কি জানেন তো, যে আমরা এত বছর সংগ্রাম করে, এত বছর লড়াই করে আমরা সরকারে এলাম, কিন্তু একটা দায়িত্বশীল বিরোধী পেলাম না। বিরোধীরা নিজেরাই ছত্রাক খান, তারা মানে ভাগে ভাগ হয়ে বসে রয়েছে, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা মমতা ব্যানার্জিকে একদম বলছি যে আপনাকে Z+ সিকিউরিটি আপনাকে সরানো হয়নি, আপনার ভাইপো তিনি এক সময় 37টা গাড়ি নিয়ে ঘুরতেন, এখন 37টা গাড়ি পান না, এখন 3টে গাড়ি নিয়ে যান। আপনার তো টাকা কম নেই, বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছেন, এখানে আরও কিছু গাড়ি ভাড়ায় নিয়ে আসুন, আরও কিছু বাউন্সার নিয়ে আসুন, নিয়ে তাদের নিয়ে ঘুরুন, পশ্চিমবাংলা ঘুরুন। ওই যেভাবে ঘুরতেন না, পকেটে হাতটা রেখে ডায়ালগ দিতেন যে 4 তারিখের পরে শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, তার সঙ্গে খানিকটা ডিজেও বাজবে। একটু যান, গিয়ে পশ্চিমবাংলার ঘরে ঘরে গিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনে আসুন। ডিজের বাজনা আমরা শোনাতে চাই না, কিন্তু আপনি একটু পশ্চিমবাংলার লোকগীতি, পশ্চিমবাংলার রবীন্দ্রসঙ্গীত, পশ্চিমবাংলার নজরুল গীতি, এগুলো একটু গ্রামে গ্রামে গিয়ে শুনে আসুন। শুনে আসুন মানুষ কি বলছে আপনাদের সম্বন্ধে। আপনারা বেরোন, ঘরের মধ্যে বসে আছেন কেন? আজকে শীতলকুচির ঘটনার সময় মনে আছে 2019-এর ভোটের সময়, 21-এর ভোটের সময় শীতলকুচির ঘটনার সেই ভাইরাল অডিও ক্লিপ, শকুন যেমন লাশ মৃতদেহ খুঁজে বেড়ায়, মমতা ব্যানার্জিও তেমনি লাশ খুঁজে বেড়ায়। ওই যে বললাম ভিখারি পাসওয়ান মামলা, ওনার লাশের রাজনীতিটা উনি বরাবরই খুব পছন্দ করেন। ওই জন্য সেখানে সমাধান দিতে পারেন বা না পারেন, তাদের কোনো দায়িত্ব নিতে পারেন বা না পারেন, লাশের রাজনীতিটা করার জন্য উনি। আমি আবারও বলছি, আমরা প্রথমার্ধে আলোচনা করেছিলাম যা যা ঘটেছে অতীতে বা আজকে যেটা ঘটলো। এই আজকের দিন মুখ্যমন্ত্রী তিনি ছুটে গেলেন বিরোধী দলের কাউন্সিলর তার বাড়িতে। তিনি গতকাল তার নেত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না, বললেন অসুস্থতার কারণে দেখা করিনি। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। তিনি বাইরে বেরিয়ে এসে বলছেন যে উনি তো সবার মুখ্যমন্ত্রী, উনি তো কোনো দলের নয়, অন্য দলের নয়, উনি সবার মুখ্যমন্ত্রী। আমি তাই ওনার সঙ্গে আজকে দেখা করেছি, কথা বলেছি। শুধু তাই নয়,
ওই মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর যিনি স্ত্রী, যিনি কাউন্সিলর, তিনি বলছেন পাবলিক, আমরা জনরোষ বললে না হয় বলা হয় মিডিয়া বলছে, তিনিও বলছেন কৃষ্ণবাবুদের দলের লোক, তিনি বলছেন পাবলিক কোথায় কি করছে, তার মনে কি ক্ষোভ আছে। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী আজকে গিয়ে যে রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দিলেন আপনার কেন্দ্রে, আমরা কি ধরতে পারি আজকে থেকে এটাই আগামীতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি হতে চলেছে? একদম এটা হওয়া উচিত। আমাদের দল বারবার যে কারণে বলছি যে টিম থেরাপি বা টিম ছোড়া এগুলো আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয়, বাংলা এই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। যে কারণে গতকালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে এসছেন, এবং তিনি যে বাড়িতে এসছেন এর আগে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন বিরোধী দলনেতাকে কোথাও যেতে হলে কোর্টে যেতে হতো, বারবার কোথাও যেতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হতো। কিন্তু আজকের মমতা ব্যানার্জি কালকে এসছেন, তার জন্য কিন্তু তাকে কোর্টেও যেতে হয়নি এবং কোথাও পুলিশ আটকায়নি। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে তারপরেও কি কিছু ঘটনা ঘটেনি? কাদা ছোড়া হয়েছে বা চোর চোর বলা হয়েছে। দেখুন, একটা কথা তো ঠিক, যে বিষবৃক্ষ মমতা ব্যানার্জি লাগিয়েছে তার জন্য কিছু তো পরিবেশ কলুষিত হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক পরিবেশকে উনি কলুষিত করেছেন, বিরোধী দলনেতার, তৎকালীন বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুর, খগেন মুর্মুর আক্রমণ, জেপি নাড্ডার গাড়ি ভাঙচুর করে তছনছ করে দেওয়া হয়েছে। সেই সময়ে আমাদের ব্যারাকপুরের এমপি, তৎকালীন এমপি আজকের মন্ত্রী, তার বাড়িতে বারংবার বোম মারা হয়েছে। আমরা কখনোই বলছি না যে সেগুলো হয়েছে বলে আজ আবার হলো, কিন্তু আমি বলছি যে পরিবেশটাকে নষ্ট করেছে সেই পরিবেশটা বদলাতে একটু সময় দিতে হবে। কিন্তু সরকার এবং আমাদের দল কড়া হাতে এটাকে দেখছে যে বাংলার রাজনীতিকে নষ্ট হতে দেওয়া যায় না, বরং আমরা ভীষণভাবে বলছি যে বাংলায় রাজনৈতিক মতাদর্শগত ফারাক থাকবে, মতাদর্শগত লড়াই থাকবে, কিন্তু দিনের শেষে রাজনীতির বাইরে বেরিয়ে আমরা প্রত্যেকে সহনাগরিক, আমরা বন্ধু, এই পরিবেশটা থাকবে এবং তার জন্য সরকার দল সমস্ত দায়িত্ব পালন করবে। বলবো যে বিজেপি কিন্তু শুধু ডিম ছুটছে না, বিজেপি গোটা দেশের সর্বভারতীয় ছাত্র নেত্রী, তার উপর কালিও ছুঁড়েছে। একদিকে বলছে জয় শ্রীরাম, একদিকে কালি ছুঁড়ে দিচ্ছে। তো বিজেপি কালি ছুঁড়বে, একটু বলেনি ভাই একটু বলেনি, তোমার সময় কোনো কথা বলিনি তো, একটু কথা বলুন। হ্যাঁ, হবে ছাত্র আন্দোলন, গোটা দেশে ছাত্র আন্দোলন হবে, গোটা দেশে ছাত্র আন্দোলন হবে, একটু বলেনি, খারাপ লাগলে সাজ বহুত করওয়াতা হয়, সাজ বহুত করওয়াতা হয়। আরএসএস বিজেপি হচ্ছে কালি দিয়ে লেখে না, ওরা কালি ছোড়ে। এখন উনি বিধায়ক, উনি অনেক কথা বললেন, তো ওই বিধায়কের নেতৃত্বে কি হয়েছে আমরা জানি তো, ওখানে কি ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস থেকে আসা ভালো তৃণমূলের নাম করে বিরোধী থাকবে কোথা থেকে? তো তৃণমূলের বিজেপির পকেটে ঢুকে গেছে 60 জন 65 জন বিধায়ক, তারা ভয়ে পকেটে ঢুকে গেছে। আচ্ছা আমি একটা কথা বলবো, শওকত মোল্লা হেরে গেছে বলে ভালো, আর জাভেদ আহমেদ খান খারাপ, জাভেদ আহমেদ খানের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, কারণ বিজেপিতে ঢুকে পড়ে আছে, জজদের পকেটে ঢুকে গেছে বলে। জাভেদ আহমেদ খান ভালো, আসবো একটা প্রশ্ন খালি, যে আজকে ওখানে যদি তৃণমূল নেত্রী বললেন না যে পকেটে ঢুকে গেছে, যার স্বামী মারা গেছে তিনিও কি বিজেপির পকেটে ঢুকে গেছে? আলোচনা একদম শেষ পর্যায়ে। আপনারা বলছেন মিডিয়া দেখাচ্ছে জনরোষ, এক মিনিট কৃষ্ণদা, আপনারা বলছেন মিডিয়া বলছে জনরোষ, যিনি তার স্বামীকে হারিয়েছেন তিনি বলছেন পাবলিকের রোষ, পাবলিক করেছে এটা, যারা নিজেদের পরিবার এবং তিনি আপনাদের দলের সদস্য। বলে দিই এগুলো কিভাবে বলে, কেন বলে, এগুলো কম বেশি তোমরা খুব ভালো করে জানো, আমরাও কম বেশি জানি। যাই হোক, ওটা ছেড়ে দাও, আমি এখন ওটা নিয়ে আলোচনা করছি। যেমন আমাদের সময়কার লক্ষ্মীর ভান্ডার যেমন ভাতা থাকে, বিজেপি দিলে সেটা যেরকম সরকারি প্রকল্প হয়ে যায়, আমাদের সময়কার সরকারি অনুদান কোনো এরকম ভিকটিমের ক্ষেত্রে যদি সেটা হয়ে যায় ঘুষ দেওয়া, সেটা 10 লক্ষ টাকা বা এই যে ঘুষ এখনো বলা হচ্ছে, আর সেটা বর্তমান মুখ্যমন্ত্রী মাকে ঘুষ দিতে গেছিলেন তো 10 লক্ষ টাকা নিয়ে, সেখানে তো ঘুষ দিতে গেছিলেন, কথা বলছেন, আর তাহলে কি দিচ্ছে মুখ্যমন্ত্রী, কি দিচ্ছেন এখনকার মুখ্যমন্ত্রী? আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে এই টাকার কথা, ঘুষের কথা বলা হচ্ছে না, আমাদের সঙ্গে আলোচনায় আজকে ছিলেন তামান্নার মা, মেয়েকে হারিয়েছেন, যার বাই ইলেকশন জেতার মিছিল থেকে বোমা ছুড়ে হত্যা করা হয়েছে বলে সেই আলিফা আহমেদ একবারের জন্য যাননি, মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী একবারের জন্য ফোন করেননি, ক্যামেরার সামনে বললেন, বরং ক্যামেরার সামনে আমরা দেখেছিলাম সেই সময়কার বিধায়ক
যিনি আজকে ডোমকলে হেরেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আইপিএস, তিনি গেছিলেন তামান্নার মা, উল্টে তার উপর রাগ দেখিয়ে বলেছেন টাকা দিতে আসছেন, কিনতে আসছেন, আমরা কিনতে দেব না। এই হচ্ছে সেদিনকের ছবি আর আজকের ছবির পার্থক্যটা। আলোচনা এখানেই শেষ করছি।